2023 সালের একদম শেষের দিকে লঞ্চ হওয়া এই পিক্সেল 8 ফোনটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রিয়ন মার্কেটে অলমোস্ট 40,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে। সো এই বাজেটে অনেকেই কিন্তু ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করে এখনও এই স্মার্টফোনটা অনেকেই কিনছেন, অনেকে আবার কেনার চিন্তা ভাবনা করছেন। তো আজকের ভিডিওটা তাদের জন্যই যে এই 2025 সালে এসে এই স্মার্টফোনটা আপনার 40,000 টাকার নিচে কেনা উচিত হবে কিনা। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর স্মার্ট সুইচ, যাদের কাছে আপনারা এই পিক্সেল 8টি এখন পেয়ে যাবেন 39,000 টাকার আশেপাশে, এবং এটা কিন্তু ডিপেন্ড করবে কন্ডিশনের উপরে, ভেরিয়েন্টের উপরে। প্রাইস আরও কমতেও পারে, আরও বাড়তেও পারে। অবশ্যই যদি কেউ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে তাদের সাথে ডিরেক্টলি কথা বলে আপনারা প্রাইসটা এক্স্যাক্ট জানতে পারবেন। তো বেশি কথা বলবো না, অনেকে রিকোয়েস্টেড ভিডিও। সো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আমাদের কিন্তু 35,000 সাবস্ক্রাইবারের খুব ক্লোজ। 35,000 হলেই বড়সড় একটা গিভঅ্যাওয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফার্স্ট অফ অল ডিজাইনের দিকে লক্ষ্য করলে এই ডিজাইনটার প্রেমে আপনি অবশ্যই পড়তে বাধ্য, কারণ এইটার যে লুকিং সেটা কিন্তু খুবই কিউট। প্রথমত এটার সাইজটা কিন্তু একদম পারফেক্ট একটা সাইজ, মানে একদম বড় না আবার খুব বেশি ছোট সেটাও না। হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল করবেন, কারণ ব্যাকে গ্লাস রয়েছে, সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, এবং এই ডিজাইনটা পেছনের দিকে কার্ভ করা হয়েছে, যেটা ধরে খুবই প্রিমিয়াম এবং খুবই কমফোর্টেবল একটা ফিল হয়। তার পাশাপাশি 186 গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট ভালো, এবং এইটাতে IP68 এর ওয়াটার এবং ডাস্ট সার্টিফাইড থাকছে। তবে পুরাতন ফোনগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, কারণ এটার কি অবস্থা সেটা কিন্তু কেউই জানে না। সো অবশ্যই পানিতে ভেজাতে যাবেন না এই টাইপের পিওন ফোন কিনে। আদারওয়াইজ এই ব্যাকেই কিন্তু আপনারা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং ফ্রন্ট ডিসপ্লেতেও সেম সাপোর্ট থাকছে। তো প্রোটেকশনের দিক থেকে বা বিল্ড কোয়ালিটির দিক থেকে একদম টপ নচ একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সই পাবেন আপনারা এই স্মার্টফোনটি থেকে। ফোনটি ডিসপ্লের দিকে আসলে লক্ষ্য করবেন একটা 6.2 ইঞ্চির OLED ডিসপ্লে, যেটাতে 120 হার্জের হাই রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, এবং এটাতে ব্রাইটনেস হিসেবে 1400 নিটস HBM এবং 2000 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন। তো ইনডোর আউটডোর কোথাও কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো রকম প্যারা খেতে হয়নি আমাদের, এবং এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, কালার অ্যাকুরেসি, কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল সব কিছু কিন্তু মোটামুটি আপনি একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সই পাবেন এই ডিসপ্লে ব্যবহার করে। তবে হ্যাঁ, এর যেই বেজেল সেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এর বেস ভেরিয়েন্টগুলো দেখা যায় সবসময় একটু মোটা বেজেল দিয়ে আসে, তবে এর চিন এরিয়াটা যদি আরেকটু মিনিমাল করা যেত তাহলে ওভারঅল কিন্তু আরও বেটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যেত। এবং এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাও যথেষ্ট ভালো পজিশনে রয়েছে, নিচেও না ওপরেও না, তবে এখানে একটু অ্যানিমেশন ডিলে রয়েছে। অপারেটিং সিস্টেমের দিকে আসলে ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ হতে দেখবেন, বাট রাইট নাও এই ফোনটা কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড 15-এ রান করছে। তো সেই জায়গা থেকে পিক্সেল ক্লেম করছে কিন্তু 7 বছরের মেজর আপডেট তারা দিবে। তার মানে বুঝতেই পারছেন এই মুহূর্তে ফোনটা নিলেও আপনি ইজিলি অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত এই ফোনটা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথেই ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এবং LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ সাপোর্ট, এই সব কিছু মিলিয়ে এর যে স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু মারাত্মক করে তুলছে। প্রথমত খুবই স্মুথ এবং খুবই বাটারি একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটি ব্যবহার করে। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে UI ট্রানজেকশন যথেষ্ট স্মুথ ছিল, এবং আপনারা সবাই জানেন গুগলের পিক্সেলের যে স্টক অ্যান্ড্রয়েড থাকে সেটা কতটা অ্যামেজিং, এবং সেই এক্সপিরিয়েন্সই দিয়েছে এখানে গুগল আপনাকে। পারফরমেন্সের দিকে আসলে ফোনটাতে গুগলের নিজস্ব টেনসর G3 প্রসেসর দেখতে পাবেন, যা 9 কোরের একটা প্রসেসর, এবং এইটার AnTuTu স্কোর অলমোস্ট 8 লাখের কাছাকাছি, এবং CPU থ্রটলিং টেস্টেও এটার স্ট্যাবিলিটি অলমোস্ট 62-63% মতো। সেই জায়গা থেকে আমরা যদি এর পারফরমেন্সের দিক নিয়ে কথা বলি, আপনি যদি রেগুলার লাইফে এই ফোনটা ব্যবহার করেন, রাফ ইউজ করেন, হেভি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এর পারফরমেন্স নিয়ে অবশ্যই স্যাটিসফাইড থাকবেন, খুবই ফাস্টার এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। তবে গেমিংয়ের ক্ষেত্রে গুগলের প্রসেসরগুলো কখনোই অপটিমাইজ না আমার কাছে যতটুকু মনে হয়, এবং এইটাও কিন্তু সেম জিনিসটাই লক্ষ্য করেছি। সেক্ষেত্রে আমরা পাবজি খেলে দেখেছি এই ফোনটাতে, এইটাতে আপনারা 60 FPS এর সাপোর্ট পেলেও আপনারা কিন্তু লং টার্ম গেমিং করে এটাতে খুব ভালো ফ্রেম পাবেন না। সেক্ষেত্রে দেখা যাবে 40-45-এ নেমে এসেছে, এবং যেটা খুব একটা স্মুদার এক্সপিরিয়েন্স দেয় না। তার পাশাপাশি একটু লং টাইম গেমিং করলে হিটিং ইস্যু দেখতে পাবেন আপনারা, সেখানে বেশ ভালো ফ্রেম ড্রপ, ল্যাগের দেখা পাওয়া যাবে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এইটা আপনি রেগুলার লাইফে একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন, তবে গেমিংয়ে গেলে এটা খুব একটা অপটিমাইজ না হওয়ার কারণে এইটা আপনাকে আশানুরূপ গেমিং এক্সপিরিয়েন্স দিবে না। সো গেমাররা একটু দূর থেকে এই ফোনটাকে দেখে যাবেন, বাট কিনবেন না। চলে আসি পিক্সেলের হাইলাইট পার্টের দিকে, সেটা হচ্ছে ক্যামেরা সেগমেন্ট। রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, তার সাথে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। ফার্স্ট অফ অল পিকচার নিয়ে কথা বললে পিক্সেলের সব ফোনগুলোই কিন্তু ন্যাচারাল কালার আউটপুট দেয়, এবং এটাও কিন্তু অ্যাজ ইট ইজ সেম দিয়ে থাকবে, যেটা আপনি চোখে দেখতে পাবেন। যথেষ্ট ডিটেল এবং শার্প পিকচার আউটপুট দিয়ে থাকে। HDR কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল, এবং বেশি ভালো লাগবে এর ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলের যে ব্যাপারটা, সেটা আপনারা একদম দুপুরের রোদের মধ্যেও যদি পিকচার তোলেন তাহলেও দেখতে পাবেন এটা কিন্তু খুব ভালো ওয়াইড এবং ভালো ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে পারে, যেটা কিন্তু পিকচারের ক্ষেত্রে যথেষ্ট আই প্লিজিং লাগে।
তবে হ্যাঁ, হিউম্যান পিকচারের ক্ষেত্রে পিক্সেলের ফোনগুলো একটু ওভার শার্পনিং, তার সাথে ওভার ডিটেল এবং কন্ট্রাস্টি পিকচার আউটপুট দেয়, সেটা হয়তো আপনারা সবাই জানেন। এই ব্যাপারটা যাদের ভালো লাগবে তারা এই ক্যামেরাটা বেশ ভালো মতো এনজয় করতে পারবেন, বাট যাদের ভালো লাগবে না তাদের জন্য স্যামসাং বা অন্যান্য ক্যামেরা ফোনগুলো বেশ ভালো হবে, যেগুলো কালার বুস্টেড করে এবং ফেসটাকে বেশ ভালো মতো প্রেজেন্ট করতে পারে। তার সাথে সাথে আলট্রাওয়াইড লেন্সটাও কিন্তু এর বড় ভাইয়ের পেছনেই গেছে, মানে কালার, কন্ট্রাস্ট, ডিটেল মোটামুটি সবকিছুই এর মেন সেন্সরের মতোই। তবে বেশ ভালো ওয়াইড এরিয়া কভার করতে পারে এর আলট্রাওয়াইড লেন্সটা। ওভারঅল ডে লাইটে এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ মিলিয়ে বেশ ভালো পিকচার আউটপুট দিতে পারে এর আলট্রাওয়াইড সেন্সরটা। তবে পোর্ট্রেটের দিকে গেলে এই ফোনটা কিন্তু এই বাজেটের অন্যান্য ফোনগুলোর থেকে বেশ খানিকটা পিছিয়েই থাকবে আমার মনে হয়, কারণ এইটাতে কোনো টেলিফটো লেন্স না থাকার কারণে মেন লেন্সটা দিয়েই কিন্তু এটা পোর্ট্রেট নেয় এবং যার জন্য ডিজিটালি জুম করতে গেলে ডিটেইল অনেকটা লস করে। আদারওয়াইজ এইটার যেই ব্যাকগ্রাউন্ড ব্লার সেটা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি করে এই পিক্সেল, যার জন্য কিন্তু এজ ডিটেকশনটা ম্যাক্সিমাম টাইম মিসম্যাচ করে, যেটা কিন্তু দেখতে খুব একটা প্রফেশনাল লাগে না। তার পাশাপাশি এইটার যেই ব্লার সেটা কিন্তু আপনি অন ক্যামেরা, মানে যখন আপনি ডিসপ্লেতে ক্যামেরায় দেখতে পাচ্ছেন তখন কিন্তু এটা দেখবেন না, জাস্ট পিকচার তোলার পরে অটোমেটিকলি এটা প্রসেস করে একটা ব্লার করে দেয়। সো এটা কিন্তু চাইলে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই জিনিসটাও বেশ বাজে একটা ব্যাপার লাগে আমার কাছে পিক্সেলের বরাবরই। সেখান থেকে বলবো কালার এবং ওভারঅল এক্সপোজার ব্যালেন্স মিলিয়ে মোটামুটি ভালো পিকচার পাবেন, তবে এই বাজেটে অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করলে এইটার পোর্ট্রেট বেশ খানিকটা পিছিয়ে থাকবে। তবে 10.5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু মেগাপিক্সেলের দিক থেকে কম হলেও ডিটেল এবং কন্ট্রাস্ট বেশ ভালো দিচ্ছিল। তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার ব্যালেন্সও যথেষ্ট ভালো ছিল এবং কালারের কথা বললে সেটাও কিন্তু ন্যাচারাল ছিল, স্কিন টোনটা একদম অ্যাজ ইট ইজ যেটা থাকে সেটাই আপনারা দেখতে পাবেন। তার পাশাপাশি রাতের ছবিতে গেলে প্রসেসিং অনেকটাই স্লো হয়ে যায়, ছবি তুলতে বেশ খানিকটা সময় লাগে, হাত যদি স্টেবল রেখে ছবি না তুলতে পারেন ছবি কিন্তু অনেকটা ব্লারি চলে আসবে। সেই জায়গা থেকে বলবো অবশ্যই আপনারা হাতটা স্টেবল রেখে পিকচার তোলা ট্রাই করবেন, নাইট মোডে তুললে বেশ ভালো ডিটেল পিকচার আউটপুট পাবেন। তবে হ্যাঁ, একদম ডার্ক এরিয়াগুলোতে আপনারা টুকটাক একটু গ্রিনি টাইপের নয়েজ দেখতে পাবেন, যেটা মোটামুটি আমরা পিক্সেল ফোনগুলোতে দেখে থাকি, ডিজিটাল নয়েজ যেটাকে বলে আর কি। আদারওয়াইজ একটু কন্ট্রাস্টি পিকচার দেয়, যেটা কিন্তু চোখের দেখাতে বেশ ভালোই লাগে। ফ্লেয়ার ম্যানেজও মোটামুটি ঠিকঠাক রয়েছে। তার সাথে ভিডিও সেগমেন্টে আসলে ফোনটার প্রত্যেকটা লেন্স দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন। তো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো এবং আরও একটা ভালো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনারা ইন ভিডিও লেন্স সুইচ করতে পারবেন, আলট্রাওয়াইড যেতে পারবেন, মেইন লেন্সে আসতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা আসতে পারবেন। এবং আরও ভালো লেগেছে যে এই যে পিক্সেল 8 এটার লেন্স সুইচিংও কিন্তু যথেষ্ট স্মুথ ছিল, মোটামুটি অনেকটাই কিন্তু আগের থেকে ইমপ্রুভ হয়েছে আমার কাছে মনে হয়েছে লেন্স সুইচিং এর দিক থেকে। এবং ভিডিও কিন্তু যথেষ্ট স্ট্যাবল, তার সাথে ডিটেল, এক্সপোজার ব্যালেন্স বেশ ভালো, এইচডিআরও কিন্তু চোখে লাগার মতো ছিল। তার পাশাপাশি এই ডাইনামিক রেঞ্জ কিন্তু বেশ ভালো মতো মেনটেন করতে পারে। ওভারঅল ন্যাচারাল কালার আউটপুট দেওয়ার কারণে আপনারা যারা ন্যাচারাল কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এর ভিডিওটা বেশ ভালো লাগবে। এবং ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা সিমিলার মোটামুটি দেখতে পাবেন, ডিটেল, এক্সপোজার ব্যালেন্স, তার সাথে এটাও যথেষ্ট স্ট্যাবল ছিল। ওভারঅল বেশ ভালো কোয়ালিটির ভিডিও আউটপুটও পাবেন আপনারা এই পিক্সেলের ফোন থেকে। এবং এটাতে কিন্তু সিনেমাটিক ভিডিওরও অপশন রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিও করতে পারবেন এই ফোনটি দিয়ে। ফোনটার ব্যাটারির দিকে আসলে 4500 mAh সামথিং ব্যাটারি পাবেন, 27 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং 18 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। খাতা কলমে এই এমএএইচটা কম মনে হলেও এটা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে, কারণ পিক্সেলের রিওয়াইটা যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, যার জন্য কিন্তু আপনারা এই ব্যাটারি এমএএইচ দিয়েও কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফোনটা দিয়ে আপনি অ্যাভারেজ ইউজ করলে ইজিলি দিন পার করে ফেলতে পারবেন। তার পাশাপাশি যদি একটু হেভি ব্যবহারও করেন, স্ক্রিন অন টাইম অলমোস্ট 6 থেকে 7 ঘন্টার আশেপাশেই কিন্তু পেয়ে যাবেন। তো সেখান থেকে বলাই যাচ্ছে যে ব্যাটারি নিয়ে কোনো রকম ইস্যুতে পড়তে হবে না, আবার চার্জও কিন্তু খুব ফাস্টলি হয়ে যায়, অলমোস্ট 30 মিনিটেই আপনারা 50% চার্জ করে ফেলতে পারবেন। ফাইনালি ভিডিও শেষ পর্যায়ের দিকে এসে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার দেই। প্রথমত হচ্ছে নেটওয়ার্ক নিয়ে যে সবার একটা টেনশন থাকে পিক্সেলের ফোনগুলোতে, তবে এইটা এসে কিন্তু অনেকটাই সলভ হয়েছে। সেটা এই যে প্রায় 2 বছর গেছে, এখানে অনেক আপডেট এসেছে এবং সেটার পরে এই ফোনটা কিন্তু এখন যথেষ্টই স্ট্যাবল হয়েছে। নেটওয়ার্ক খুব একটা ইস্যু আমরা পাইনি, আমরা ঢাকায় থেকে এই ফোনটা ব্যবহার করেছি, খুব একটা নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেমে পড়েনি। তবে হ্যাঁ, কিছু কিছু ডিভাইসে অবশ্যই নেটওয়ার্ক ইস্যু থাকে, এটা অস্বীকার করা যাবে না এবং সেটাও ডিপেন্ড করে আপনি কোন জায়গা থেকে ব্যবহার করছেন। সেটা যদি গ্রামের দিকে হয় তাহলে হয়তো কিছু কিছু ডিভাইস বা কিছু কিছু আপডেটের পরে আপনার একটু নেটওয়ার্ক ইস্যু দেখা দিতে পারে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে হিটিং নিয়ে, এটাও কিন্তু অনেকটা কমে গেছে আপডেটের পর। এই ফোনটা এই মুহূর্তে বেশ স্ট্যাবল, খুব একটা হিটিং ইস্যু আমরা পাইনি। নর্মালি ব্যবহার করে 40 ডিগ্রি আশেপাশেই দেখতে পেরেছি এবং যখন গেমিং করেছি হেভি ইউজ করলে এটা 42-43 ডিগ্রি আশেপাশে যাচ্ছিল, যেটা কিন্তু খুব একটা বেশি বলা যায় না, কারণ এই মুহূর্তে কিন্তু বেশ গরম পড়ছে বাংলাদেশে, সেখান থেকে এইটাকে খুব বেশি বলা যাবে না। তবে এটার যে গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম, যার জন্য হয়তো অল্প গরম হলে এই জিনিসটা হাতে বোঝা যায় বা ফিল করা যায়।
তো আমার কাছে মনে হয় যে আপনি যদি এই বাজেটে একটা বড়সড় ফোন খুঁজেন পিক্সেলেরই, তাহলে আমি বলবো যে আপনার 7 প্রোটা নেওয়া বেটার হবে। আদারওয়াইজ ছোটোখাটো রাফ ইউজের জন্য বা এই ফোনটার ডিজাইন পছন্দ হলে আপনি পিক্সেল 8টাও নিতে পারেন। ভালো দিক খারাপ দিক আশা করি সব কিছুই আপনার কাছে একদম পরিষ্কার। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।